ভাই রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাই রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাই গুলি কেন প্রশাসন জবাব দেয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন, মামলার নিন্দা বিভিন্ন দলের। যারা গুলি করছেন আর যারা গুলি করাইছেন কাউকে ছাড়া হবে না। ধর্মের নামে রাজনীতি ও বিভক্তি চায় না বিএনপি, দলীয় অনুষ্ঠানে সালাউদ্দিন অভিযোগ আওয়ামী লীগের ভোট পাবার জন্য বিরুদ্ধে কথা বলছেন একটি দল। যারা আওয়ামী লীগের ভোট প্রার্থনা করছে তারা না বলুক, আমরা জনগণের সামনে এই কথাগুলো বলবো যে এখান থেকে আমাদেরকে বাংলাদেশকে আবার দাঁড় করাতে হবে। কোন শক্তি আসন্ন নির্বাচন বানচাল করতে পারবে না বলেন প্রেস সচিব। ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র ভোট করার ঘোষণা আসিফ মাহমুদের। আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ, গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে তিনি চিকিৎসাধীন, জরুরি ভিত্তিতে বি নেগেটিভ রক্তের প্রয়োজন। মেডিকেলে তাকে নিয়ে আসা প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর বিজয়নগর এলাকায় জনসংযোগ করছিলেন ওসমান হাদি ও তার সমর্থকরা। তাদের লিফলেট বিলি কর্মসূচি ছিল। বেলা 2:25 দিকে বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে আসা আততায়ীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। তাদের মাথায় হেলমেট ছিল। হাদির একজন সহযোগী জানান, লিফলেট বিলির পর সবাই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে দুপুরের খাবার খাবেন, আলোচনা করবেন, এমনটাই পরিকল্পনা ছিল। এর মধ্যেই হাদির উপর হামলার খবর আসে। এই ঘটনার পর তার অনুসারী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঢাকা মেডিকেলে ছুটে গেছেন। হাদির শারীরিক অবস্থা সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো যায়নি চিকিৎসকদের পক্ষ থেকে। এদিকে ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। হামলার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। দর্শক, আমাদের সহকর্মীরা হসপিটালে রয়েছেন, আমরা সবশেষ আপডেট তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। প্রথমে যাচ্ছি রাব্বি সিদ্দিকের কাছে। রাব্বি, হাদির শারীরিক অবস্থার সবশেষ আপডেট আপনার কাছে কি আছে আমাদের জানাবেন। তার শারীরিক অবস্থার কি কি তথ্য আপনি পেলেন? আসলে আনুষ্ঠানিক কোনো ঘোষণা কিন্তু এখনো আসেনি। বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে তার অবস্থা খুবই গুরুতর এবং তিনি আসলে নিবিড় পর্যবেক্ষণে আছেন চিকিৎসকদের। যেমনটা আমরা দেখেছি যে তাকে যখন গুলি করার পর সেই গুলিটি কিন্তু যেভাবে তার শরীরে বিদ্ধ হয়েছে এবং যে পরিমাণ রক্তক্ষরণ হয়েছে এবং যেইটুকু সময় লাগলো এই ঢাকা মেডিকেল হাসপাতালে আনতে, আসলে এরপরে চিকিৎসকরা চেষ্টা করছেন, আন্তরিকভাবে চেষ্টা করছেন তাকে সুস্থ করে তোলার। তবে সেই চেষ্টাটি কতটা সফল হবে সেটি নিয়ে শঙ্কা আছে। এই মেডিকেল কলেজ হাসপাতালে এরই মধ্যে ওসমান হাদির যারা সমর্থক, কর্মী, সহকর্মী, বন্ধু, স্বজন সবাই এখানে এসেছেন এবং সবাই খুব চিন্তিত এবং আশঙ্কা করা হচ্ছে তার সবশেষ যে চিকিৎসার অবস্থা সেটি কী দাঁড়ালো সেটি নিয়ে। এখানে কিন্তু একই সাথে কিছুক্ষণ আগে বিএনপি নেতা মির্জা আব্বাস, ঢাকা 8 আসনের তিনি বিএনপির একই ওসমান হাদি সেই আসনেই নির্বাচন করবেন। গত কয়েকদিন ধরে তিনি নির্বাচন প্রচারণা জোরে সোরে চালাচ্ছিলেন। কিন্তু গতকালই তফসিল হয়েছে প্রচারণা আনুষ্ঠানিকভাবে করা যাবে না এবং হাদিও তার নেতাকর্মীদেরকে বলেছেন যে তারা প্রচারণা করবেন না। ঠিক এই মুহূর্তে জুমার নামাজ শেষে আমরা দেখেছি যে কিভাবে করে মোটরসাইকেলে করে এসে দুজন যুবক
ওসমান হাদিকে লক্ষ্য করে কিন্তু গুলি করেছে। সেনাবাহিনীর সদস্যরা তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুরো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঘিরে রেখেছেন এবং এখানে শুধুমাত্র জরুরি ছাড়া কাউকে কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছেন না। আমরা দেখেছি যে এনসিপির নেতৃবৃন্দ, বিএনপির নেতা মির্জা আব্বাস সহ অনেকে এসেছেন এই খবর শোনার পরপরই, এবং সেই সাথে ওসমান হাদির পরিবার তারা কিন্তু কিছুক্ষণ আগে গণমাধ্যমকে এই হামলার সাথে যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন, দাবি করেছেন। সেই সাথে এখন পর্যন্ত আমরা যেটুকু দেখছি বা জানছি, যারা ওসমান হাদির এই চিকিৎসা কর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কাছ থেকে, এবং সেই সূত্র ধরে যদি বলি অবস্থা গুরুতর এবং চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করছেন তাকে সুস্থ করে তোলার। আমরা 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 দেখেছি যে যত সময় বাড়ছে, খবরটি যতই মানুষের কাছে যাচ্ছে, বিশেষ করে যারা ওসমান হাদিকে ভালোবাসেন তার সাথে গত করে যাচ্ছেন, গণসংযোগ করছেন, তারা এসেছেন। ওসমান হাদি গুলিবিদ্ধ খবরটি যখন পেয়েছেন তখনই ছুটে এসেছেন। পুরো হাসপাতালের আশপাশে, হাসপাতালের বাইরে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন, অধিকাংশই ওসমান হাদি সমর্থন করছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি বিএনপির নেতা মির্জা আব্বাস ৮ আসন থেকে বিএনপির হয়ে এবার তিনি ভোট করবেন, তিনি এসেছেন। ওই আসনেরই কিন্তু প্রার্থী হওয়ার কথা রয়েছে ওসমান হাদির, এবং সেই প্রচারণা কিন্তু তিনি চালাচ্ছিলেন। এবং একটু বলতে চাই যে এই ঘটনার পরপরই হাসপাতালের চারপাশে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ভিড় এড়ানোর জন্য কিন্তু এটি সাধারণত করা হয়ে থাকে। আমরা কথা বলার চেষ্টা করেছি চিকিৎসকের সাথে। একজন চিকিৎসক ব্যক্তিগত সূত্র পরিচয় ধরে তিনি বলেছেন আমাকে, যমুনা টেলিভিশনকে বলেছেন যে অবস্থা খুবই গুরুতর, আপ্রাণ চেষ্টা তারা চালাচ্ছেন, সে কথাটি কিন্তু তিনি বলেছেন। এখন আমরা দেখেছি ঢাকা মেডিকেল কলেজের যিনি পরিচালক আছেন তিনি এই চিকিৎসার তত্ত্বাবধান করছেন, তিনি ঢুকেছেন। তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে ওসমান হাদির সবশেষ অবস্থা কি, সেটি আমরা জানার চেষ্টা করবো। আজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। রাব্বি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এই পর্যায়ে যাচ্ছি ঘটনাস্থল পল্টনে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী রেদওয়ান আহমেদ, যাচ্ছি তার কাছে। রেদওয়ান, বিজয়নগর এলাকার মানুষজন কি বলছেন? ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী কি পেয়েছেন? কালভার্ট রোডের ঠিক এই সড়কটি দিয়েই তার রিকশাটি যাচ্ছিল। মূলত আমরা দেখেছি যে জুমার নামাজের পরপরই ঠিক সময় দুপুর 2:20:57 তার রিকশাটি এই সড়ক ধরে এগিয়ে যায়, এবং তারপর পরে আমরা যেটি দেখতে পারি একটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে যে এই সড়ক দিয়ে যখন তিনি সামনে আগাচ্ছিলেন একটি মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি তার পিছনে, এবং তারপর পরে কিন্তু বিকট আকারের একটি গুলির শব্দ শোনা যায়। তারপরেই আমরা দেখতে পাই যে একটি পেছনে আসা একটি রিকশায়, মূলত যে রিকশাটিতে ওসমান হাদি বসা ছিলেন, সেই রিকশাটিতে তিনি গুলিবদ্ধ হন এবং খুব সম্ভবত তার মাথায় সেই গুলিটি আঘাত করে, এবং সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় যে তাকে গুলি বিদ্ধ করে কিন্তু সেই যে দুজন মোটরসাইকেল আরোহী তারা কিন্তু দ্রুতই সেখান থেকে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এবং এই ঘটনাস্থলে আসার পর প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে 2:30টার ঠিক আগে 2:20 আমরা সিসি ক্যামেরার ফুটেজে যেটি দেখেছি, তারাও ঠিক তেমনটাই বলছিলেন যে এই জায়গাটিতে তারা গুলির শব্দ পেয়েই কিন্তু বের হয়ে আসেন, এবং ঠিক তার পরপরই তারা যেটি দেখতে পারেন যে এই জায়গাটিতে একেবারে মূল সড়কের পাশে রক্তের ছাপ, এবং সেই যারা প্রত্যক্ষদর্শী যারা তাকে দেখেছেন রিকশাটিতে করে যেতে, তাদের অনেকে আমাদের বলছিলেন যে খুবই গুরুতরভাবে তিনি কিন্তু আহত হয়েছেন, এবং যেই জায়গাটিতে তার সেই রক্তচাপ আমরা দেখেছি ক্রাইম সিন ইউনিট তারা কিন্তু সিআইডির তারা কিন্তু এই জায়গাটিকে ইতিমধ্যেই কিন্তু ঘিরে ফেলেছে, এবং পাশাপাশি আশপাশের যতগুলো সিসি ক্যামেরার ফুটেজ সহ এই জায়গার নমুনা সংগ্রহের যে প্রক্রিয়া তারা কিন্তু এই মুহূর্তে সেই কার্যক্রমটি চালিয়ে যাচ্ছে। আমরা আশপাশের বেশ কয়েকজনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, গুলির বিকট শব্দ হওয়ার পরপরই কিন্তু অনেকে বাসা থেকে বেরিয়ে আসেন। প্রাথমিকভাবে হয়তো অনেকে বুঝতে পারেননি সেটি গুলির শব্দ, পরে যখন এসে জানতে পারেন যে এই জায়গাটিতে ঠিক তিনি গুলিবদ্ধ হয়েছেন, এবং তারপর পরে আমরা দেখেছি যে তার আশপাশের তার সাথে যারা ছিল তার সমর্থকরা তারা কিন্তু তাকে রিকশাটিতে করে এইখান থেকে নিয়ে যায়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে সিআইডির যে ক্রাইম সিন ইউনিট তারা কিন্তু এই মুহূর্তে সেই ঘটনাস্থলে কাজ করছে, এবং সড়কে যেই রক্তের ছাপগুলো দেখা যাচ্ছে সেই রক্তের ছাপ দিয়ে তারা পরীক্ষা
নিরীক্ষা করছে এবং কিভাবে কোন এলাকাটিতে গুলিবদ্ধ হয়েছে তিনি সেই জায়গাটিতে শনাক্ত করে দ্রুতই সিসি ক্যামেরার ফুটেজগুলো পর্যালোচনা করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছিলাম যে যেই সিসি ক্যামেরার ফুটেজটি আমাদের হাতে এসেছে ঠিক 2:20 একটি বিকট গুলির শব্দ হয় এবং ঠিক এই সড়কটি ধরেই কিন্তু সেই রিক্সা এবং মোটরসাইকেল দুটি প্রথমে রিক্সাটি পেছন যায় এবং মোটরসাইকেলটি কিন্তু দ্রুত গতিতে গুলি করে এখান থেকে দুর্বৃত্তরা পালিয়ে যান এবং তারপর পরে আমরা দেখেছি যে হাদি সহ বেশ কয়েকজন যে 3 জন তার রিক্সার মধ্যে ছিলেন তারা তাকে ধরাধরি করে এখান থেকে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে নিয়ে যায় এবং প্রত্যক্ষদর্শীরা বলছিলেন যে তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, যার কারণে এই সড়ক সহ পুরো যেই ঘটনাস্থল সেখানে কিন্তু মূল সড়কের পাশে রক্তের ছাপ আমরা দেখতে পেয়েছি। তারপর পরই আইনশৃঙ্খলা বাহিনী, ডিবি, পুলিশ, র্যাব এবং সিআইডির নেতৃত্বে সেই জায়গাটিতে ঘেরাও করা হয় এবং এখন ক্রাইম সিনের যে ইউনিটটি আছে যারা এই ঘটনাটি পর্যবেক্ষণ করছেন তাদের কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি যে তারা নমুনা সংগ্রহ করছেন এই ঘটনাস্থলটি থেকে এবং যারা আসলে এই ঘটনার সাথে জড়িত তাদের জন্য দ্রুতই আইনের আওতায় আনা যায় এমন প্রচেষ্টা কিন্তু তাদের মধ্যে আছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় লোকদের কিন্তু ব্যাপক সমাগম, যারা আসলে অনেকটাই আতঙ্কিত অবস্থায় রয়েছেন, কেননা এমন পরিস্থিতিতে কেউ আশপাশের যারা বহুতল ভবন তারা কিন্তু জানাচ্ছিলেন যে এই বিকট গুলির শব্দে কিন্তু তারা অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছেন এবং এই যে যারা অপরাধী তাদের দ্রুত গ্রেফতারের দাবিও কিন্তু তারা জানিয়েছেন। মারফি। রেদওয়ান, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আরো আপডেট আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। গণ অভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষাই ছিল জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা। বিএনপি তাই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে, কিন্তু পিআর এবং জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে করার দাবি তুলে যারা নির্বাচন পেছাতে চেয়েছিল তারা গণতন্ত্রের বিরোধী শক্তি। রাজধানীতে দলের দেশ গড়ার পরিকল্পনা অনুষ্ঠানে এই কথা বলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি জানান, আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে কথা বলছে না একটি দল। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির 6ষ্ঠ দিন। তৃতীয় ধাপে যোগ দেন ছাত্রদলের নেতাকর্মীরা। দলের 8টি পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতেই নেতাকর্মীদের প্রশিক্ষণের এই আয়োজন। বাংলাদেশের মুক্তির সনদ, মুক্তির মার্কা ধানের শীষ। উদ্বোধনী অধিবেশনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ৭১-এর স্বাধীনতা সংগ্রামকে দলীয়করণ করা ঠিক হয়নি। তার মতে মুক্তিযুদ্ধ বা ২৪-এর অভ্যুত্থান ছিল স্বতঃস্ফূর্ত এবং সর্বস্তরের আকাঙ্ক্ষা। যাদের ইতিহাস হচ্ছে ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, তাদের কথাও আমাদেরকে বলতে হবে। যারা এ নিয়ে বলছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, তা আমরা মাঝে মধ্যে জিজ্ঞেস করি সেই মুক্তিযুদ্ধটা কি পাকিস্তানের পক্ষে ছিল? কিছুদিন পরে তারা হয়তো বলবে যে তারাই একমাত্র মুক্তিযুদ্ধ করেছিল, আমরা করিনি। তফসিল ঘোষণা নিয়েও কথা বলেন সালাউদ্দিন। জানান, নির্বাচনের দিন তারিখ পেতে আলাপ আলোচনা ও সহিষ্ণুতার মধ্য দিয়ে বিএনপিকেও সংগ্রাম করতে হয়েছে। এই তফসিল ঘোষণা পর্যন্ত আমরা গণতান্ত্রিক চর্চার মধ্যে গিয়েছি, আলাপ আলোচনার মধ্য দিয়ে গিয়েছি, সহিষ্ণুতার মধ্য দিয়ে গিয়েছি। নো পিআর, নো ইলেকশন। কেউ বলেছে আগে স্থানীয় সরকার ইলেকশন, না হলে নো ইলেকশন। এরা সবাই গণতন্ত্রের বিপক্ষের শিবির, তারা নিজেদের মতো করে গণতন্ত্র চায়। আওয়ামী লীগের হত্যাযজ্ঞ, দুর্নীতির ইতিহাস জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান বিএনপির এই নেতা। আমরা কখনো ধর্মের নামে রাজনীতিতে বিভক্তি আনতে চাই না, করব না। এখন আর ধর্মের বিড়ি বিক্রি করে বাংলাদেশের জনগণের সামনে ভোট চাওয়া যাবে না। যারা আওয়ামী লীগের ভোট প্রার্থনা করছে তারা না বলুক, আমরা জনগণের সামনে এই কথাগুলো বলবো যে এখান থেকে আমাদেরকে বাংলাদেশকে আবার দাঁড় করাতে হবে, টেনে তুলতে হবে। তাহলে পরে বাংলাদেশের পক্ষের যারা শক্তি তারা সবাই এক হোক। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস ঘিরে দলের কর্মসূচি ঘোষণা করেন। 15ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত জ্ঞানবোল্ট তাম্বাজাও। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। পল্টনের ঘটনাস্থলে রয়েছেন আমাদের আরেক সহকর্মী রেদওয়ান আহমেদ। যাচ্ছি তার কাছে। রেদওয়ান, এই মুহূর্তে সেখানে কি কার্যক্রম চলছে বিস্তারিত জানান আমাদের। বলছিলাম যেখানে আসলে রক্তের ছাপগুলো রাস্তায় পড়ে আছে, সেই জায়গাটিতে দেখা যায় সিআইডি সেই জায়গাটি
ঘিরে ফেলেছে এবং নমুনা সংগ্রহের যে কাজ, আলামত সংগ্রহের যে কাজ, সেই কিন্তু আলামত সংগ্রহের যে কাজ সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে গাইডলাইনের যে বিভিন্ন ইউনিট তারা কিন্তু কাজ করছেন এবং পাশাপাশি আমরা বেশ কয়েকজনকে দেখতে পেয়েছি যে তারা কিন্তু এই জায়গাটি ঘিরে ফেলেছে এবং বেশ কিছুক্ষণ ধরেই তারা এই যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং পাশাপাশি পুলিশ সহ র্যাব সহ বিভিন্ন সংস্থার কর্মীরাও কিন্তু এই জায়গাটি ঘিরে ফেলেছে এবং পাশাপাশি আশপাশের যতগুলো ভবনের সিসি ক্যামেরা আছে তারা সিসি ক্যামেরার ফুটেজগুলো পর্যালোচনা করে বিশ্লেষণ করে তারা কিন্তু দেখার চেষ্টা করছেন যে কারা আসলে এই অপরাধের সাথে জড়িত। পাশাপাশি এই যে সড়কের পাশে দিয়ে যে রক্তের ছাপগুলো সেখান থেকেও তারা নমুনা সংগ্রহ করছেন এবং সিসি ক্যামেরার ফুটেজগুলো তারা আলামত হিসেবে সংগ্রহ করছেন এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পুরো এলাকায় যেন কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু পুলিশ সহ বিভিন্ন সংস্থার বাহিনীরাও এখানে এসে পড়েছেন ইতিমধ্যেই এবং প্রত্যক্ষদর্শীদের বলতে আমরা যেটি জানতে পারি যে ঠিক 2:20:57 এইখানে একটি বিকট আকারে গুলির শব্দ শোনা যায় এবং তারপরে কিন্তু আশপাশের মানুষরা দৌড়ে রাস্তায় চলে আসেন এবং কয়েকটি বিল্ডিংয়ের নিচে যে সিকিউরিটি গার্ড তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা যেমনটি জানাচ্ছিলেন যে হঠাৎই এইরকম শব্দ শুনে তারা যখন বাইরে বেরিয়ে আসে তখনই দেখতে পায় যে রিকশায় করে একজনকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনি মূলত ওসমান হাদি, যার ঠিক মাথায় গুলিবিদ্ধ হয়েছেন তিনি এবং তার পরপরই তাকে বেশ কয়েকজন রিকশাতে করেই কিন্তু তাকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন যে সেখানে কিন্তু তিনি মাথায় গুলিবদ্ধ হওয়ার কারণে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছিল তার, যার কারণে মুহূর্তেই কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয় এবং তার পরপরই এই আশপাশের মানুষজন যেটি জানাচ্ছিলেন যে যেই মোটর সাইকেলটি দিয়ে মূলত তাকে গুলি করা হয় এবং সেই মোটর সাইকেলটি কিন্তু তাকে মারার পরে কিন্তু দ্রুতই সেখান থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এখন পর্যন্ত ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে বা যারাই এই ঘটনার সাথে জড়িত তাদেরই সুষ্ঠু তদন্ত করে দ্রুতই তাদের খুঁজে বের করে যেন বিচারের আওতায় আনা হয় এমন দাবি কিন্তু তারা জানাচ্ছেন। মারফি। আর রিদওয়ান, আপনাকে ধন্যবাদ। আমরা আরো আপডেট আপনার কাছ থেকে জানার চেষ্টা করব পরবর্তীতে। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আছেন আমাদের আরেক সহকর্মী রাব্বি সিদ্দিকী, যাচ্ছে তার কাছে। রাব্বি, কোন কোন রাজনৈতিক দলের নেতারা হাসপাতালে এসেছেন, কি বলছেন তারা? ওসমান হাদি 8 আসনের সম্ভাব্য প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তিনি হয়েছেন যে দুপুর 2:20 নাগাদ তাকে মোটরসাইকেল যোগে দুজন দুর্বৃত্ত গুলি তারপর থেকেই তাকে জরুরি বিভাগ ঢাকা মেডিকেল আনা হয়েছে। এবারেই জরুরি বিভাগে সবশেষ যে তথ্য আমাদেরকে দিয়েছেন তারা চেষ্টা করছেন, অবস্থা গুরুতর এবং সে তথ্যটি আমাদেরকে জানিয়েছেন। যদিও এটি আনুষ্ঠানিক কোনো বক্তব্য না, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তিনিও এই ওসমান হাদির চিকিৎসার সঙ্গে তিনি নিজেও আছেন, হাসপাতালেই আছেন। সেই সাথে আপনি দেখতেই পাচ্ছেন যে হাসপাতালে এই গুলিবিদ্ধের খবরে, ওসমান হাদির এই গুরুতর আহতের খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইনকিলাব মঞ্চ, সেই সাথে আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টি, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, সেই দলের নেতাকর্মীরা কিন্তু এখানে ছুটে আসছেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম অনেকের সাথেই, আসলে তফসিলের পরদিনই এই ঘটনাটি অনেকেই আতঙ্কিত হয়েছেন, সেই বক্তব্য কিন্তু অনেকে রেখেছেন। আমরা কথা বলে হাদির সঙ্গে যে সমস্ত ডাক্তাররা আছেন তাদের সাথে তারা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এখন পর্যন্ত কোনো তথ্য দেননি। তবে যে বিষয়টুকু আমরা বলতে পারি সেটি হচ্ছে যে ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসাই চলছে এবং চিকিৎসকরা আশাবাদী ওসমান হাদি সুস্থ হবে। চিকিৎসকরা সেই দুর্বৃত্তরা গুলি করেছেন এমন খবরে যত যাচ্ছে ততই কিন্তু হাসপাতালে মানুষের সংখ্যা, ভিড়।
পৃথিবীর কোনো শক্তি আগামী নির্বাচন বানচাল করতে পারবে না, এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে শরীয়তপুরে নুরিয়ায় সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত করতে যান তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এরই মধ্যে বইছে নির্বাচনী আমেজ। যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের শক্ত হাতে প্রতিহত করার হুঁশিয়ারও দেন প্রেস সচিব। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ডিসরাপ্ট করার মতো, কোনো শক্তি নাই। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য খুব অধীর আগ্রহে আছে। আপনি যেখানে জানেন, আমি নড়িয়াতে আসছি, আমি সব জায়গায় ব্যানার পোস্টারে আমি দেখলাম সয়লাভ হয়ে গেছে। সংসদ নির্বাচনে ঢাকার 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন উপদেষ্টা থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে ভেরিফাইড ফেসবুকে এই ঘোষণা দেন তিনি। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বানও জানান আসিফ মাহমুদ। ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। দর্শক, এই ছিল যমুনা নিউজ।